All of that being said, this cannot continue. There will be either peace or there will be tragedy for Iran far greater than we have witnessed over the last 8 days. Remember, there are many targets left. Tonight's was the most difficult of them all, by far, and perhaps the most lethal. But if peace does not come quickly, we will go after those other targets with precision. নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমেরিকা ইরানের 3টে পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে। এখানেই কিন্তু থেমে নেই আমেরিকা। তার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, এরপর ইরান যদি প্রত্যাঘাত করে তাহলে তারা টের পাবে। অর্থাৎ আমেরিকা সরাসরি এতদিন ধরে যে যুদ্ধ চলছিল সেই যুদ্ধে এবার আমেরিকাও তার শরিক হয়ে গেল। উল্টো দিকে ইরানও বসে নেই। তাদের সংবাদ সংস্থায় তাদের মন্ত্রী বলেছেন যে মার্কিন নাগরিকদের দেখলেই তারা এবার তাদের শত্রু হিসেবে চিহ্নিত করেছেন। অন্য দেশগুলো কি করবে? আরব দুনিয়া কি করবে? কি করবে চীন? কি করবে রাশিয়া? আমরা কি খুব দ্রুত একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাব? ইরান কি সত্যি করে প্রত্যাঘাত করবে, নাকি সাদা পতাকা তুলে যুদ্ধ বিরতি ঘোষণা করবে মার্কিন চাপের কাছে, ইসরায়েলের চাপের কাছে নতি স্বীকার করে? আজ আমরা এ বিষয়ে কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। রাজাদা, স্বাগত। হুম হুম রাজাদা, আমরা যেটা দেখলাম যে 3টে পারমাণবিক কেন্দ্রে শক্তিশালী বোমা নিক্ষেপ করলো আমেরিকা। এরপর কি আমরা পর থেকেই শুরু করি, এরপর আপনি কিভাবে দেখছেন, কোন দিকে এগোচ্ছে? হ্যাঁ, দেখুন, যুদ্ধটা একটা লক্ষ্য ছিল। লক্ষ্যটা হচ্ছে যে ইরানের যাবতীয় পারমাণবিক শক্তিটাকে ভেঙে দেওয়া। তার কাছে অ্যাপিল করা হয়েছিল যে তুমি তোমার পারমাণবিক শক্তি শেষ করো, এটা পারমাণবিক রক্ষার তোমার কোনো অধিকার নেই। এবং সেটা আমেরিকা, এটা ইসরায়েলি বহুদিন ধরে এই ধরনের তথ্য প্রচার করছে যে সমগ্র মধ্যপ্রাচ্যে তারই একমাত্র পারমাণবিক শক্তির অধিকার আছে। তা মানুষের বিগিন বলে একজন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি এটা এই ধরনের তত্ত্ব মনে করতেন যে কি করে অন্য আরব আরব দুনিয়াতে বা মধ্যপ্রাচ্যে কোনো ধরনের আহ, পারমাণবিক শক্তিধর দেশ যাতে তৈরি হয়। ইরাকের উপর যে হামলা হয়েছিল, প্রথম কিন্তু ইসরায়েলি সেখানে হাঙ্গামা শুরু করে, তাদের নিউক্লিয়ারের উপরে বোমাবর্ষণ সৃষ্টি করে এবং পরবর্তীকালে হ্যাঁ, আমেরিকা গিয়ে আর কি সেখানে ভেঙে দেয়। নদিনের মাথায় হম ইসরায়েল হম ইরান যুদ্ধের 9 দিনের মাথায় আমেরিকা সরাসরি যুদ্ধে অংশ নিল। হ্যাঁ, আমেরিকা ভেবেছিল যুদ্ধে তারা থাকবে না। ভেবেছিল ইসরায়েল যা ক্ষতি করতে পেরেছে তাতেই হয়তো ইরান হ্যাঁ, গুটিয়ে যাবে। অনেকটাই জব্দ হয়ে যাবে এবং শান্তির কথা বলবে। কিন্তু সেটা ইরান করলো না। ইরান তাদের শক্তি দেখাতে চাইলো, কিন্তু পরমাণু গুলো যেগুলো, যেটা এই যুদ্ধের লক্ষ্য, পরমাণু ওদের যে প্ল্যান গুলো ছিল সেগুলো রক্ষা করার দায়িত্ব তো ইরানের সেনাদের হাতে ছিল বা ইরানের শক্তির হাতে ছিল, সেটা তারা পারেনি। যুদ্ধে তারা হেরে গেছে। যে লক্ষ্য নিয়ে যুদ্ধটা শুরু হয়েছিল সেই লক্ষ্যে তারা পরাস্ত। এখন নিজের অহমিকা বোধে সে যদি নিরীহ আমেরিকানদের হত্যা করে, আমেরিকায় যে সমস্ত আমেরিকানদের হাতে, মানে ইরানে তো আমেরিকানরা কেউ এখন নেই, দূতাবাসে হয়তো আছে, কিন্তু যে সমস্ত 25-30টা ঘাঁটি আছে আমেরিকা বা ইংল্যান্ডের আহ সারা মধ্যপ্রাচ্য জুড়ে, সেগুলোকে আক্রমণ করবে। সেই ঘাঁটিগুলোতে তো প্রচুর সাধারণ মানুষও থাকে, সাধারণ আমেরিকান সিটিজেন থাকে, সেনা বাহিনীর তাদের ফ্যামিলিও থাকে। তাদের উপর আক্রমণ করতে পারে। সব যে সুরক্ষিত তা নয়, অনেক আমেরিকান ঘাঁটি আছে যেগুলো একেবারেই সুরক্ষিত নয়, সেখানে আক্রমণ করতে পারে, প্রচুর নিরীহ মানুষকে মারতে পারে। এবং জবাব হিসেবে তেলাবিবে যে ঝামেলা হয়েছে বা ইসরায়েলের উপর যে ঝামেলা করেছে, একেবারে বেপরোয়া, যেখানে খুশি বোমা করো, তাতে যে সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে, সেটা তাদের কোনোদিনই নজরে আসেনি। তার ফলে আমরা দেখলাম যে হসপিটালও তারা ব্যাপক বোমা করেছে। এবং ওয়াইজম্যান ইনস্টিটিউট বলে একটা বিখ্যাত ইসরায়েলি ইনস্টিটিউট আছে, সেটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। পৃথিবীর মধ্যে ফাইনেস্ট ইনস্টিটিউট সেখানে ছিল, রিসার্চ সেন্টার, সে অনেক কিছুই গবেষণা করতো, সেটাকেও তারা গুড়িয়ে দিয়েছে। যাই হোক,
এবং মোজাডের যে আমরা জানি মোজাইডের যে সদর দপ্তর সেখানে হাঙ্গামা হয়েছে, এবং আমরা এটাও জানি যে হাইফাতে বিদ্যুৎ কেন্দ্রে হামলা হয়েছে। কিন্তু আহ, আহ, সাধারণ মানুষের এলাকায় প্রচুর মানে মিসাইল পড়েছে, এবং যে মিসাইল গুলোকে আটকাবার মতন যে আমরা প্রথমে দেখেছিলাম যে আয়রন ডোম, তারপরে ডেভিড স্লিং আমরা দেখলাম, তার উপরেও এগিয়ে এলো দেখলাম যে থার্ড 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 সিস্টেম, অ্যারো, প্যাট্রিয়ট, এগুলো আমরা সব দেখলাম, যেগুলোকে আমেরিকা যত যা পেরেছে ইসরায়েলকে দিয়েছে, এবং ইসরায়েল কিনেছে এই সমস্ত গুলো। তো তার ফলে মোটামুটি ভাবে সেগুলোকে তারা যে সমস্ত মিসাইল গুলো ঢুকছিল সেগুলোকে অনেকটাই আটকেছে। কিন্তু এগুলো আটকাতে গেলে যে ইন্টারসেপ্টর লাগে, ইন্টারসেপ্টর, সেই জিনিসটা ঘাটতি পড়েছে বলেই ইসরায়েল সবকটা ইন্টারসেপ্টরকে ব্যবহার করছে না। কিছু কিছু মিসাইল করে ছেড়ে দিয়েছে, বা কিছু কিছু না মিসাইল তারা রাজাদা, ধরতে। আমার কথা হচ্ছে ধরুন এরপর আপনার কি মনে হয় ইরান আরো বেশি করে ঝাঁপিয়ে পড়বে? কারণ তো এখন তো অনেকগুলো ফ্রন্ট খুলে গেল। তারা আমেরিকায় যে সমস্ত জায়গায় আর কি তাদের সেনাবাহিনী আছে সেখানে আক্রমণ করবে, ইসরায়েলে তো লাগাতার করেই যাচ্ছে, কিন্তু মার্কিন সেনাদের ওপর কি তারা করবে বলে মনে হয় আপনার এই জায়গায় দাঁড়িয়ে? দেখুন, ব্যাপারটা হচ্ছে এখন তো বেপরোয়া হওয়ার সময়, আমি সেটাই বলছি, যেটা বেপরোয়া হওয়ার সময় এসেছে। কেননা একটা যুদ্ধে মোটামুটি ভাবে যে যে লক্ষ্য নিয়ে যুদ্ধ এসেছিল সেটাতে আপনি পরাস্ত হয়েছে। এবারে আপনি কি করবেন? নিজের ইগো দেখাবার চেষ্টা করবেন, দেখো আমার আমি আমার ক্ষমতা আছে। ক্ষমতাটা আপনি কোথায় দেখাবেন? নিরীহ আমেরিকানদের উপর দেখাবেন, বা ইসরায়েলের মানে সাধারণ মানুষের উপর দেখাবেন। সেটা ওরা করতে শুরু করে দিয়েছে। এখন আমেরিকান ঘাঁটিতে এখন আক্রমণ করেন। আমেরিকান ঘাঁটিতে আক্রমণ করলে কিন্তু আমেরিকা জবাব দিয়ে ছাড়বে। হতে পারে যে সব জায়গায় ওদের মিসাইল গুলো রাখা আছে, ওদের কোথায় পরমাণু অস্ত্র রাখা আছে বা পরমাণু এনরিচ ইউরেনিয়াম রাখা আছে, সেগুলো যদি খবর থাকে, নিশ্চয়ই মিসাইলের খবর আছে। সেখানেও যদি আমার এভাবে হামলা শুরু হয়, তো এর পরে তেলের ডিসোলেশনে যাবে না। সুতরাং ইরানের উচিত হচ্ছে না এই যুদ্ধটাকে আর এগিয়ে নিয়ে যাওয়ার। কিন্তু শাসক যারা থাকে, হ্যাঁ, যারা 35 বছর ধরে যারা সেখানে একটা অচলায়তন গড়ে তুলেছে, একটা ইসরায়েলকে আমরা বলতাম যে এশিয়া ইউরোপ, তারা সেভাবেই দেশটা পরিচালিত হয়েছিল। সেই দেশটাকে একটা একটা মৌলবাদী নিয়ে গেছে এখন। আপনার কি মনে হয় যখন একদিকে খামেনি যখন হুমকি দিচ্ছে তার প্রশাসন বা তার বাহিনী, উল্টো দিকে তিনি কিন্তু তার উত্তরসূরিও ঠিক করে রাখছেন যে তিনি আর কি না থাকলে কে হবে? তার মানে তিনি কোনো জায়গায় বা ভয় পাচ্ছেন না, আশঙ্কা প্রকাশ করেন যে যে অলরেডি নেতানিয়াহু হুমকি দিয়েছেন যে প্রাণঘাতী হামলা হতে পারে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আহ, উনি কোথায় থাকেন আমরা জানি। তো একদিকে তিনি মৃত্যু ভয় পাচ্ছেন, অন্যদিকে তিনি হুমকি দিচ্ছেন। হ্যাঁ, দেখুন, দেশটা তো তার নিজের সম্পত্তি ভাবছেন, নিজের উত্তরাধিকারী, এইভাবে তো মানে করা সঠিক নয়। একমাত্র রাজতন্ত্রে যেটা আছে সেখানে উত্তরাধিকারটা এইভাবে হয়। তো ইরান তো কোনো রাজতান্ত্রিক দেশ নয়, মানে সেখানে মানুষের কি ইচ্ছে সেটাও তো জানা দরকার। এবং যে লোকটা 35 বছর রাজত্ব করেছে তার সম্বন্ধে সাধারণ মানুষের ইচ্ছা কিন্তু খুব একটা স্ট্রং না থাকারই কথা। এবং নতুন যিনি আসবেন তিনি কিন্তু মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা সেটা বেশ সময়ের ব্যাপার। তার হয়তো মানে সেই যোগ্যতা নাও থাকতে পারে। উনি যাকে উত্তরাধিকার ভাবছেন তারা কারা, তার কি কি, মানুষ সেটা জানে না। যাই হোক, তো সে যেহেতু সেখানে একটা ওয়ার্কিং গণতন্ত্র সেখানে নেই, তারপরে উনি হয়তো উত্তরাধিকার ঠিক করতে যাচ্ছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইটা তো সেই ইরানের মানুষের উপর জোর করে সবকিছুই চাপিয়ে দেওয়া হচ্ছে। তার ফলে যারা বলছে রেজিম চেঞ্জ, যেটা নেতানিয়াহু প্রথম আমাদেরকে জানালেন যে একটা রেজিম চেঞ্জের প্রয়োজন আছে, এবং ইরানের মানুষের কাছে অ্যাপিল করলেন। আপনার কি মনে হয় যে মার্কিন এই আঘাতের পর রেজিম চেঞ্জটা আরো পালাবদলটা তার যেরকম, ধরুন আলটিমেট মার্কিন সেনা যেমন ইরাকের মাটিতে নেমেছিল সেরকম তেহরানের মাটিতেও কি নামবে? দেখুন, এই মুহূর্তে যদি নামবে, যদি ওদের ঘাঁটিগুলোকে যদি হামলা হয় তাহলে নিশ্চয়ই নামবে, এবং কিন্তু মিসাইল সেক্টর গুলোকে ওরা ঝামেলা করবে, এবং অয়েল, তেলের ডিপোতে কিন্তু ঝামেলা করবে। এটা কিন্তু ওরা ছাড়বে না, মানে ইরান কিন্তু, ইসরায়েল এবং আমেরিকা কিন্তু সেই জায়গায় যাবে যদি ওরা ঝামেলা করতে আরো শুরু করে দেয়। তবে সাধারণত এত বড় এর পরে বিক্ষুব্ধ বিক্ষুব্ধ আক্রমণ হয়তো ইউআরকে করবে, কিন্তু পরে ওদের বুঝতে পারবে যে আর লড়াই করা যাবে না। আমার যেটা মনে হয়, আজকে যে ফোর্ডোতে আমেরিকা যেটা করেছে, করে দেখিয়ে দিয়েছে, এবং একসঙ্গে নাতাঞ্জ এবং ইফসাহানের যে বাকিগুলো ছিল যে সমস্ত, সেটাও একেবারে শেষ করে দিয়েছে বলে মোটামুটি বোঝা যাচ্ছে। এর পরে আমার মনে হয় না যে ইরানের পক্ষে মাথা তুলে দাঁড়ানো সম্ভব। কিন্তু যদি দাঁড়ায়, তাদের কাছে এখনো প্রচুর মিসাইলস আছে,
সেগুলো ব্যবহার ওরা করতে চাইবে, তাতে কিন্তু তাদের দুর্নামি বেশি হবে, কারণ সাধারণ মানুষ যদি মারা যায় তাহলে কিন্তু একটা অস্থির অবস্থা। কেউ দেখবে না যে আমেরিকা কি করেছে, আমেরিকা কিন্তু হ্যাঁ নিউক্লিয়ার এগুলো ধ্বংস করে চলে গেছে, ওরা সাধারণ মানুষের উপরে বোমা টোমা ছোড়েনি। এখন যদি ইরান যদি সেসব গুলো করতে চায় তাহলে কিন্তু একটা ভিন্ন বাতাবরণ তৈরি হবে, যেহেতু আমেরিকা ডিরেক্টলি ইনভলভ। হ্যাঁ, মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশ এখানে হট করে আমেরিকার বিরুদ্ধে যাবে বলে আমি মনে করি, কেননা তারা সবাই আমেরিকার দ্বারা প্রোটেক্টেড আছে। হ্যাঁ, ওখানে ওখানে কোনো মুসলিম ইউনিটি বা কাগজে কলমে থাকলেও কিন্তু কোনোভাবেই নেই। ইরানের সঙ্গে যে সৌদি আরবের যে ঝগড়া, সে দীর্ঘদিনে আমরা সবাই জানি। হ্যাঁ, একমাত্র হুথি ইয়েমেন থেকে এই লড়াই দেওয়া অ্যাক্সিস অফ রেসিস্ট্যান্স যেটা তৈরি করা আছে, তার মধ্যে থেকে ওই হুথি একমাত্র জবাব দিতে চাইছে এবং পারছে কিছুটা। এবারে হুতির উপর আক্রমণ হতে পারে, আমেরিকা যে কন্ট্রোল যেটা সিস্টেম হ্যাঁ, হুতির উপরে রাশিয়া আসবে। আগে আমরা দেখেছিলাম, যেহেতু রাশিয়া ইরানকে পারমাণবিক নানা সাহায্য দেয়, রাশিয়ার বিজ্ঞানীরা ওখানে আছে। আপনি কি মনে করেন রাশিয়া এরপরে চুপ করে থাকবে, নাকি রাশিয়ার তরফও পাল্টা কোনো প্রতিক্রিয়া আসবে? দেখুন, রাশিয়ার ব্যাপারটা হচ্ছে যে খুব সহজেই বোঝা যায়। রাশিয়া একটা মানে চেয়েছিল পৃথিবীর মানে নজরটা ইউক্রেন রাশিয়া থেকে অন্য জায়গায় চলে যায়। মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধ শুরু হলো, রাশিয়ার পক্ষে একটা বড় রিলিফ যে নজরটা অন্যদিকে চলে গেল। এবং আরেকটা দিক রাশিয়া যেটা দেখছে যে যতদিন যুদ্ধ চলবে, তেলের দাম যদি, রাশিয়া ইজ অয়েল প্রডিউসিং কান্ট্রি, তার ফলে তেলের দাম যত বাড়বে রাশিয়ার সুবিধা। রাশিয়া সেই দিকটাই মানে পেতে বসে আছে যতদিন যুদ্ধটা চলুক। কিন্তু নিজে অংশগ্রহণ করলে আবার খরচা বেড়ে যায়। তো রাশিয়া নিজে থেকে অংশগ্রহণ করতে চাইবে, যেহেতু পুতিন এখানে ট্রাম্প এখানে জড়িয়ে আছে। আমার মনে হয় না যে পুতিন সেখানে বিশেষ আগ্রহ দেখাবার চেষ্টা করবে, কেননা তবে হ্যাঁ, ইরানে যদি রেজিম চেঞ্জ হয়, ইরানের এই বর্তমান রেজিম থেকে রাশিয়া ভীষণভাবে উপকৃত আমরা। হ্যাঁ, তেল কিনেছে, অস্ত্রশস্ত্র ইরান কিনেছে, আবার যে সমস্ত মানে পরমাণু, সেটা সবাই আমরা দেখছি। রাশিয়া এবং ইরানের সম্পর্ক অনেক গভীরে, এবং ইদানিংকালে চীনও সেখানে প্রবেশ করেছে। রেজিম চেঞ্জ হলে হয়তো রাশিয়ার ক্ষতি হতে পারে, তাই রেজিম চেঞ্জটা আটকাবার চেষ্টা করবে, কারণ নতুন রেজিমের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা, পার্টিকুলার এই রেজিম চলে গেলে অন্য যারা আসবে তারা বোধহয় অন্যভাবেই ভাববে, শান্তির কথাই ভাববে। তার ফলে রাশিয়া সেইটা রেজিম চেঞ্জ হয়তো আপত্তি জানাতে পারে। এছাড়া রাশিয়ার খুব একটা ভূমিকা বিশেষ কিছু থাকবে বলে মনে হয় না। কিন্তু চীনকে আহ, কিভাবে দেখছেন? চীন কিন্তু আগে বলেছিল যে যেন ডি এসকালেট না হয়, শান্ত থাকার হ্যাঁ, কথা বলেছিল। চীন, কিভাবে দেখুন দেখছেন? চীন দেখুন একটা চায় দেশ যে নিজের অগ্রগতি চায় এবং ব্যবসা করতে চায়। চীনের এতকালের যে ভূমিকা আমরা দেখেছি পোস্ট মাও সেতুং, সেটা হচ্ছে পুরোপুরি ব্যবসা করা এবং অগ্রগতি লাভ করা। সেটা তারা করছে এবং যথেষ্ট প্রযুক্তিতে অগ্রগতি করেছে। আহ, এমনকি তারা আর্থিক দিক থেকে অগ্রগতি করেছে এবং সামরিক খাতেও ব্যাপক অগ্রগতি। এই জায়গায় দাঁড়িয়ে চীন আরো কিছু সময় নেবে, আরো অগ্রগতির তাদের বহর বাড়াতে চেষ্টা করবে। যখন তারা কমপ্লিট কমান্ড থাকতে পারে তখন হয়তো চীন বাইরে যুদ্ধের কথা ভাবতে পারে, কিন্তু আমার মনে হয় না এই মুহূর্তে চীন যুদ্ধের কথা ভাববে। অন্য দেশে গিয়ে যুদ্ধ করতে গিয়ে যা খরচ ক্ষয়ক্ষতি হবে, চীন হয়তো এই মুহূর্তে যে অগ্রগতিটা লাভ করে সেটা অনেকটাই থমকে যেতে পারে। সুতরাং এবং অলরেডি কিন্তু আমেরিকা ট্যারিফের আঘাতে চীন জর্জরিত। তাই আমি মনে করি না যে চীন এক্ষুনি এই ধরনের যুদ্ধে নেবে, অংশ নেবে, কেননা সে আর সে অর্থে যুদ্ধ চীন যদি, কোনো জায়গায় সরাসরি যুদ্ধে অংশগ্রহণ হ্যাঁ, করেছে অংশ সেটা নেয়, সেটা নাই, নেই? করেনি এবং করবে না। তাহলে তো তাইওয়ানটা কবে কেড়ে নিত, এখনো সেটাও করেনি। তাইওয়ান আমরা ভেবেছিলাম ইউক্রেন যুদ্ধের সময় তো কাটবে, সেটাও কাটেনি। এই মিডল ইস্টের যুদ্ধ তো 9 দিন হয়ে গেল, তখনও কেউ ঢুকতে পারেনি। সুতরাং আমার মনে হয় না যে সামরিক শক্তি চীন প্রয়োগ করতে চাইবে। সুতরাং যুদ্ধটা কিন্তু আক্ষরিক অর্থে আজকেরই শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু ইরানিয়ান ইগো থেকেই হয়তো কিছু 2-4 দিন চালাবে, কিন্তু সেটাও তাকে বেশি দিন একটা হয়তো মরিয়া সম্ভব চেষ্টা হবে না। বলছেন, একটা মরিয়া চেষ্টা। হ্যাঁ, মরিয়া চেষ্টা, দাগ রেখে যাবার চেষ্টা, যে আমাকে আক্রমণ করেছে আমি ছাড়বো না। এগুলোর খুব একটা গুরুত্ব নেই, কারণ আপনি কি একটা প্রবল শক্তিশালী একজন মানুষজনের সঙ্গে আরেকজন ছোটখাটো তার কি করতে পারে, তাই না? কিছুই তো করার নেই। আপনাকে আত্মসমর্পণ করাটাই বুদ্ধিমানের কাজ। এবং যেটা ইউক্রেন করতে যাচ্ছে রাশিয়ার বিরুদ্ধে, এখনই যদি বসে বোঝাপড়া করতো ইউক্রেনের, সে ধরনের ঝামেলা হয়তো হতো না। কিন্তু যেদিকে যাচ্ছে তো ইউক্রেন তো রাশিয়া কব্জা করে নেবেই। সুতরাং আপনাকে না, বাস্তববাদী না যুদ্ধ হলে বিপদ যত হতে পারে। এগোবে, যত বাড়বে, সেটা ইউক্রেন টানতে পারবে না। রাশিয়া সেটাই। দীর্ঘদিন ধরে যুদ্ধ করতে এরপরে পারবে। এরপরে হবে কি যে ইরানের যদি যে ঢুকবে সে তেলের এগুলো কি দখল নেবে না, তখন বিপদ হুম। হয়ে যাবে ইরানে। যে ঢুকতে চাইবে সাহায্য করবে, বলে তেলটা দাও, যেমন না ট্রাম্প বলছিল না তোমাকে তাহলে যুদ্ধে আপনি সাহায্য কি করবো এইটা বলে। অনেক বেশি আগে দেখছেন রাজাদা, যে যে জায়গায় চলছে মোল্লাতন্ত্রের অবসান হবে? হ্যাঁ, হ্যাঁ, এই মোল্লাতন্ত্রের অবসান এক্ষুনি হবে কিনা বলা মুশকিল, তবে হ্যাঁ, ইরানের পরাজয় হবে।
ইরানের পরাজয়, ইরানের দম্ভের পরাজয়, সবকিছু ঘটে গেছে। এখন কিন্তু সেখানকার যারা মানে পরিবর্তন চাইছে যে সমস্ত মানুষজন, তারা তো এতকাল পথে তাদের খুব একটা নামেনি, সে একদম নিষ্ঠুরভাবে দমন করা হয়েছে। তারা বোধহয় আরো বেশি তাদের রাস্তাঘাটে দেখা যেতে পারে। এবং এটাও হতে পারে যে আয়াতুল্লাহ আলী খামেইনি, তিনি হয়তো নিজে থেকেই সরে যেতে পারেন, কেন উত্তরাধিকারীর নাম দিয়েছেন। এবং পরবর্তী আচ্ছা। উত্তরাধিকার যে সে আয়াতুল্লাহর পথেই চলবে, আলী খামেইনির পথেই চলবে, নাও হতে পারে। এখন সে হয়তো ভাবতে পারে, বা তার হয়তো ভাবার সুযোগ থাকবে যে অহেতুক বিপর্যয় গিয়ে লাভটা কি, শান্তি শান্তি বার্তা করা যায়। মানে আলী খামেইনি মনে হচ্ছে ওনার দম বেঁধে উনি কিন্তু শান্তির কথা বলতে পারবেন না। তাই উত্তরাধিকারী হাতে ছেড়ে দিচ্ছেন, তারা যদি করে। না হলে রেজিম চেঞ্জ যেটা আছে সেটাই হয়তো হুম। সেটাই হয়তো আগামী দিনের পথে গিয়ে দাঁড়াবে। কিন্তু যদি আমি এইটুকুন বলতে পারি মানে অরূপদা, ওরা যদি আমেরিকান ঘাঁটি আক্রমণ করে, তাহলে ওদের কিন্তু সব মিসাইল ঘাঁটিগুলো ধ্বংস হবে। এবং তারপরে যদি এগোতে চায়, তারপরে কিন্তু তখন অয়েল। হয়তো ট্রুপ দেখা যাবে তেহরানের মাটিতেই নেমে যাবে, হ্যাঁ, এই হ্যাঁ, আর সম্ভাবনাও কিছু উড়িয়ে করার দেওয়া নেই। যায় না। তখন আর মানে কিছু করার থাকবে না। এবং ইরানকে বাঁচানোর জন্য আর কেউ এগিয়ে আসবে না। ওদের যেটা ছিল, তার এক্সিস অফ রেজিস্ট্যান্স, যেটা সেটা তো মানে প্রায় নেই, শেষ হয়ে গেল না। হ্যাঁ, যে এত পয়সা দিয়ে যাদের তৈরি করেছিল তারাই কাজে লাগছে না। এখন অন্য কে কাজে লাগার জন্য আসবে? ওই টার্কির কিছু বিবৃতি হবে, এর ওর বিবৃতি আসবে, এগুলো আমার মনে হয় না যে খুব একটা কাজে দেবে। তো যুদ্ধ মোটামুটি ভাবে এক পরিপক্ষে শেষ হয়েছে বলেই আমার ধারণা। না হলেও যেটা হবে সেটা হচ্ছে ইসরায়েলের, ইরানের আরো মানে রক্তক্ষরণ ঘটবে। ইরানের যে শাসক আছে তার রক্তক্ষরণ ঘটবে, দেশটার হয়তো বেশ কিছু ক্ষতি হতে পারে, তেলের দাম হয়তো আরো কিছুদিন বলে হ্যাঁ, বাড়তে যতদিন পারে, যুদ্ধ তাই যাবে তেলের দাম বাড়বে, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। আচ্ছা, ঠিক। ভারতের ভূমিকা কিভাবে দেখছেন রাজারা? শেষ প্রশ্ন। ভারতের আগে আমরা দেখেছিলাম যে ভারত বারবারই, ভারতকে তো দুদিক দেখেই চলতে হচ্ছে। এখনো হ্যাঁ, পর্যন্ত কিন্তু ভারত সরাসরি কারোর বিরুদ্ধে কোনো স্ট্রং স্টেটমেন্ট দেয়নি, ভারত, বিশেষ করে আজকে আমেরিকা যুদ্ধে জড়িয়ে যাওয়ার পর। না ভারত তো দেবেও না শান্তি। তাকে তো ইরানকেও প্রয়োজন হয়, ইরানকে প্রয়োজন হয় একটা দেশের যে লোকাল পলিটিক্সটাকে শান্ত করতে। আপনি যদি ইরানের বিরুদ্ধে কথা বলেন, পুরো মুসলিম জনতা ভারতবর্ষে খেপে যেতে পারে। হ্যাঁ, কেননা তাদের যে যে ইসলাম, শিয়াপন্থী ইসলাম, সেটা হয়তো ভারতে অনেকেই ফলো করে না, কিন্তু তবুও তাদের মধ্যে একটা বিক্ষোভের সমস্যা সম্ভাবনা আছে। লোকাল অডিয়েন্সটা তো আপনাকে সবসময় দেখতে হয়, এটা হচ্ছে একটা দিক। 2 নম্বর হচ্ছে যে ইরান আমাদের অনেক আপদে বিপদে সাহায্য করেছে। ইরানের চিন্তা ভাবনাটা আমরা সেটাকে অন্য দেশের সঙ্গে একসঙ্গে করি না। ইরানের যে চাবাহার বন্দর, সেখান থেকে আমরা কিন্তু চায়নার বিকল্প যে রুট, হ্যাঁ, এই রাস্তাঘাট, আমরা সেটা করার কথা ভেবেছি, আফগানিস্তানে জুড়ে দেওয়া। এবং ইরানের হয়তো মানে বালুচিস্তান যে স্বাধীনতায় আমরা ভাবছিলাম হয়তো ইরানকে আমরা একটা সাথে পেতে পারি। তো ইরানকে তাই জন্য আমরা অট করে হয়তো মানে সেভাবে চটাবো না। এবং ইসরায়েল থেকেও আমরা অনেক উপকৃত, তাদের অস্ত্র শস্ত্র হ্যান ত্যান আমরা পেয়েছি। এবং হাইপার যে এবং যেটা দেখা গেছিল পাকিস্তানের বিরুদ্ধে ইসরায়েল তো সরাসরি ভারতকে সমর্থনই করেছিল। ভারতকে সমর্থন করে, সুতরাং আমরা দুজনকেই ফেলতে পারি না। কিন্তু ওই আমাদের স্ট্যান্ডটা হবে ইকুই ডিস্টেন্স দুজনের থেকে। যখন কোনো রাষ্ট্রসংঘ বা কোনো মাল্টিল্যাটারাল এজেন্সি এর বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে, আমরা বিরত থাকবো, এইভাবেই আমাদের চলতে হবে। হ্যাঁ, এবং শান্তি চাইলাম এই ঘরেই অর্থে ভারত চলে যাবে। রাষ্ট্রসংঘের কি কোনো ভূমিকা আছে, না সেটা ডোনাল্ড ট্রাম্প পাত্তা দেবে? ওটা শেষ হয়ে, কি, রাষ্ট্রসংঘের মানে সে ভূমিকা নেই। তাই তো কি ভূমিকা আছে? হ্যাঁ, ও চুপচাপই যে বিবৃতি দিয়েছে, গুয়েতেরাস হয়তো বিরাট স্ট্রং বিবৃতি দিয়েছে। তা ও বিবৃতি করে কেউ শুনবে বলে মনে হয় না। সুতরাং যে লোকটা হাঙ্গেরির প্রেসিডেন্ট ছিল, দেশটাই চালাতে পারেনি, সে এখন পৃথিবী কি করে চালাবে? যাই হোক, সেটা তো অন্য প্রশ্ন। হুম। তবে যেটা বক্তব্য হচ্ছে যে ওই ওই সময় সেই এজেন্সি গুলো গুরুত্ব হারিয়ে গেছে। যদি সিকিউরিটি কাউন্সিল রিফর্ম না আসে, রাষ্ট্রসংঘ পরিচালনা ব্যবস্থা যদি সংস্কার না ঘটে, তাহলে আর রাষ্ট্রসংঘের খুব একটা ভূমিকা আছে বা থাকবে বলে আমি মনে করি। সুতরাং হ্যাঁ, ওগুলোকে এখন খরচের খাতায় রাখা দরকার। তবে দেখা যাক ইরান কিভাবে জবাবটা দেয়। ইরান যদি চুপচাপ থেকে গিয়ে শান্তির কথা বলে, দেশের সুবিধে পৃথিবীর সুবিধে, যদি সেটা না করে, তাহলে হয়তো ক্ষয়ক্ষতি ইরানের বেশি বাড়বে, এবং অন্য, আমরা তো অয়েল কনজিউমিং কান্ট্রি, আমাদেরও ক্ষতি হতে পারে। রাজার অসংখ্য ধন্যবাদ। রাজাটা ঠিক যে জায়গাটায় শেষ করলো, যে ইরান কি করে, হ্যাঁ আমরা আবার সবাই তাকিয়ে আছি সেদিকে। ইরান কি পাল্টা আমেরিকার উপর আঘাত করে, আমেরিকার যে সমস্ত ঘাঁটি আছে সেখানে আঘাত করে, তাহলে কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ আকার নেবে। আমরা আপাতত সেই দিকেই তাকিয়ে। ধন্যবাদ রাজারা। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।